এই মুহূর্তে ভারতীয় ফুটবলে যেন এক শনির দশা চলছে। এত খারাপ সময় ভারতীয় ফুটবলে এর আগে কখনো এসেছে কিনা সেটা অন্তত আমার জানা নেই। সাবকন্টিনেন্টের বাকি ফুটবল খেলিয়ে দেশগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে আর সেখানে ভারত যেভাবে ক্রমশ পিছিয়ে আসছে, যেভাবে অন্ধকারে তলিয়ে যাচ্ছে, ভারতীয় ফুটবল এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে বারবার আমরা সাবকন্টিনেন্টের অন্য দেশের ফুটবল ফ্যানদের কাছে মাথা নোয়াতে বাধ্য হচ্ছি। এত কালো সময়, এত লজ্জার সময় এর আগে ভারতীয় ফুটবল কাটিয়েছে কিনা আমার অন্তত জানা নেই। আপনারা যদি জানা থাকে অবশ্যই জানাবেন। দেশের টপ লিগ আইএসএল এর দুটো দল এর আগে অলরেডি দল ভেঙে দিয়েছে। সমস্ত দলের প্লেয়ার, কোচিং এবং সাপোর্ট স্টাফদেরকে বেতন দেওয়া বন্ধ করে দিয়েছে। তার মধ্যে ছিল চেন্নাই এবং উড়িষ্যা, যেটা নিয়ে আমি আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি। আর এবার 3 নম্বর দল হিসাবে আইএসএল এর অন্যতম টপ দলগুলোর একটা, যারা প্রত্যেকটা ম্যাচে নিজেদেরকে টপ কন্টেস্টেন্ট হিসেবে রাখে, সেই বেঙ্গালুরু এফসিও একই দলে নাম লেখালো। তারাও এবার সেই দল ভেঙে দিল যেখানে প্লেয়ার, কোচ, সাপোর্ট স্টাফদেরকে কোনো বেতন দেবে। আইএসএল এর এরকম টালমাটাল পরিস্থিতির জন্য দায়ী অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং এফএসডিএল এর মধ্যে নতুন এমআরএ বা মাস্টার রাইট এগ্রিমেন্ট চুক্তি, যে চুক্তিটা এখন 10 বছরের চুক্তি শেষে নতুন 10 বছরের জন্য যে চুক্তি হবে, সেই চুক্তিটা এখন আটকে গেছে দুজনের মতবিরোধের কারণে। এদিকে এই পুরো গোটা বিষয়টি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নতুন পরিকাঠামো যেটা তৈরি হবে, তাদের জন্য যে নতুন সংবিধান তৈরি হবে, সেই ব্যাপারটা টোটালি এখন সুপ্রিম কোর্টের অধীনে আছে। সুপ্রিম কোর্ট যতক্ষণ না পর্যন্ত তাদের রায় ঘোষণা করছে, ভার্ডিক্ট দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই চুক্তি তারা দুই পক্ষকেই করতে বারণ করেছে। ফলে কোনোভাবেই এই মুহূর্তে সেপ্টেম্বর থেকে আইএসএল শুরুই হবে না। আর এই খবর পাওয়ার পর থেকে ভারতের টপ লিগের 3টে দল একই পথে হাঁটলো, না জানি আরও কত দল এই পথে পা বাড়িয়ে রেখেছে। এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে 8টা আইএসএল দল এআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে এই আইএসএল এর আগামী আপডেট বা লেটেস্ট আপডেট কি হতে পারে সেটা নিয়ে এআইএফএফ এর সভাপতি কল্যাণ চৌবেকে একটা চিঠি লিখেছিল। এখন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে হায়দ্রাবাদ, কেরালা, নর্থ ইস্ট, জামশেদপুর, বেঙ্গালুরু, উড়িষ্যা, পাঞ্জাব এবং এফসি গোয়া এই 8টি ক্লাবের সিইওকে নিয়ে আগামী 7ই আগস্ট দিল্লিতে একটা মিটিংয়ে বসতে চলেছেন, যেখানে আলোচনা হবে এই নতুন এমআরএ চুক্তি নিয়ে, কিভাবে আইএসএল এর জট খোলা যায় সেই ব্যাপারে। তবে যত যাই হয়ে যাক না কেন, যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা আসছে ততক্ষণ পর্যন্ত আইএসএল হবে না, এটুকু অন্তত আপনারা নিশ্চিত থাকুন। আর যদি যারা ভাবেন যে আইএসএল এফএসডিএল কে বাদ দিয়ে এআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নতুন করে লিগ চালু করবে, তাহলে বলে রাখি সেই ইলিউশন থেকে আপনাদেরকে এবার কিন্তু বেরোনোর সময় এসেছে। কেন বলছি শুনুন। 2014 সালের আগে যখন আইএসএল শুরু হয়, তার আগে এআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এতটাই দক্ষ ছিল যে একই সঙ্গে তারা আই লিগ এবং ফেডারেশন কাপ দুটোই প্রত্যেক বছর অনুষ্ঠিত করত। কিন্তু এই আইএসএল শুরু হওয়ার পর এআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এতটাই অকম্মার ঢেঁকি হয়েছে যে তারা এখন ঠিক করে বছরে একটা আই লিগ পর্যন্ত করতে পারে না। যে এই আই লিগ করতে গিয়ে তাদের চোখের জলে, নাকের জলে অবস্থা হয়। কেন বললাম এই কথাটা? গত সিজনের আই লিগের কথাটাই ধরুন। এই বলছে যে ইন্টারকাশি চ্যাম্পিয়ন, তো পর মুহূর্তে গিয়ে বলছে যে না, চার্চিল ব্রাদার্স চ্যাম্পিয়ন। এমনকি চার্চিল ব্রাদার্সকে দিয়ে ট্রফি সেরিমনিটাও করিয়ে নেয়। আসলে আগে একটা সময় ছিল যখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একই সঙ্গে আই লিগ এবং ফেডারেশন একই সঙ্গে অনুষ্ঠিত করত। এখন সেসব পুরোটাই অতীত। 5 তলা মলের পুরোটাই রিলায়েন্স এবং স্টারের আইএসএল। যাই হোক, এরপরে আসে কাহিনী মে টুইস্ট। এরপর ইন্টারকাশি ফেডারেশনকে চ্যালেঞ্জ করে কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টস বা সিএএস এর কাছে যায়। আর সেখান থেকে রায় আসে যে গত সিজনের আই লিগ চ্যাম্পিয়ন হলো ইন্টারকাশি। ফলে এআইএফএফ কে তখন আর কিচ্ছু করার ছিল না। তো দেশের এক সময়ের 1 নম্বর লিগ আই লিগ এখন বর্তমানে দেশের দ্বিতীয় যে লিগটা, সেই একটা লিগই চালাতে গিয়ে এআইএফএফ এর এখন যে অবস্থা, অর্থাৎ এত বছর ধরে 14 বছর ধরে শুধুমাত্র একটা লিগ করে আসছে। ফলে ওই যে কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা, কিংবা যদি কাজ না করে থাকে, তার লোহা যদি বাইরে পড়ে থাকে সে তো জংই ধরবে। তো বর্তমান ভারতীয় ফুটবল ফেডারেশনের এখন অনেকটা সেই অবস্থা। কাজ না করে করে তাদের এত বাজে দশা হয়ে গেছে যে তারা এখন ঠিকভাবে একটা লিগই অনুষ্ঠিত করতে পারে না। তারা আইএসএল কিভাবে অনুষ্ঠিত করবে? সুতরাং ইলিউশন থেকে বেরিয়ে আসুন। যাই হোক, এবার আসি অনূর্ধ্ব 23 এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার প্রসঙ্গে, যেখানে ভারত আছে গ্রুপ এইচে এবং বাংলাদেশ আছে গ্রুপ সিতে। বাংলাদেশের সমস্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভিয়েতনামে, যেহেতু ভিয়েতনাম গ্রুপ সি এর হোস্ট কান্ট্রি। আর ভারতের সমস্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কাতারে, যেহেতু কাতার এই এইচ গ্রুপের হোস্ট কান্ট্রি। বাংলাদেশের সঙ্গে আছে ভিয়েতনাম, ইয়েমেন, সিঙ্গাপুর এবং বাংলাদেশ, এই 4টি দল। আর ভারতের সঙ্গে আছে কাতার, বাহারিন, ইন্ডিয়া এবং ব্রুনেই।
তো এই 4টে দলের খেলা শুরু হচ্ছে আগামী মাসে, অর্থাৎ 3রা সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বরের মধ্যে। এখন এই গ্রুপ সিতে যদি ইয়েমেন, ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের মধ্যে আর বাংলাদেশ, এই 4 দলের মধ্যে যদি বাংলাদেশ সেইভাবে খেলতে পারে, সেই টপ নচটা খেলতে পারে, কারণ বাংলাদেশ এখন অলরেডি প্রায় 3 থেকে 4 জন ন্যাশনালিস্ট প্লেয়ারকে এই অনূর্ধ্ব 23-এর দলে কিন্তু ইনক্লুড করেছে। ফলে আশা করা যায় যে বাংলাদেশ কিন্তু এই গ্রুপ থেকে সেকেন্ড পজিশনে যাওয়ার একটা যথেষ্ট, সেকেন্ড বেস্ট হয়ে এই পজিশনে যাওয়ার কিন্তু পরের রাউন্ডে যাওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা আছে। আর ভারতের এখনও দল ঘোষণা হয়নি, যেটা বাংলাদেশ অলরেডি করে দিয়েছে। তবে ভারতের ক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে ভারতের অনূর্ধ্ব 23 দল যারা কিছুদিন আগে খেলে এসছে বাইরে থেকে, তো সেই সুহেল ভাট, পার্থিব গগৈ এদের নিয়ে যে দলটা, সেই দলটা এএফসি গোয়ার সঙ্গে একটা ম্যাচ খেলবে, যেটা সম্পূর্ণ ক্লোজ ডোর হবে। তো তারপরেই হয়তো ভারতীয় অনূর্ধ্ব 23 এএফসি এশিয়ান কাপের জন্য দল ঘোষণা হবে। আর এই মুহূর্তে বাংলাদেশ দলের মোট প্রায় 31 জন প্লেয়ারের নাম ঘোষণা হয়েছে, যার মধ্যে গোলকিপার 4 জন, ডিফেন্ডার 10 জন, মিডফিল্ডার 8 জন এবং ফরওয়ার্ড 9 জন। এই টোটাল 31 জন প্লেয়ারের নাম অলরেডি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘোষণা করে দিয়েছে, যার মধ্যে ফাহিমাদুল, কিউবা মিচেল, তানিল, মোরসালিন, আল আমিন, শান্ত, সাকিব আল হাসান, আশরাফুল, লাস্টে যে 3 জনের নাম বললাম, যে শান্ত, সাকিব আল হাসান, এরা ক্রিকেটার নয়, এরা ফুটবলার। আর আশরাফুল এক সময়ে বাংলাদেশ ক্রিকেটের টপ নচ প্লেয়ার ছিল, সেই ক্রিকেটের সেই আশরাফুল নয়, এটা ফুটবল খেলে। তো যাই হোক, এই সমস্ত প্লেয়ার যারা দুর্দান্ত খেলছে, বিশেষ করে প্রথম 3 জন যে ন্যাশনালিস্ট প্লেয়ার বললাম, কিউবা মিচেল, ফাহিমাদুল এবং তানিল, তো এরা যেহেতু বাংলাদেশ দলে এই মুহূর্তে এসছে, এবং মোরসালিন ও আরেকজনের নাম বললাম কি, আল আমিন, এরা দুর্দান্ত পারফরমেন্স করেই কিন্তু এই অনূর্ধ্ব 23-এর দলে সুযোগ পেয়েছে। ফলে আশা করা যায় যে বাংলাদেশ এই মুহূর্তে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে সেকেন্ড বেস্ট টিম হয়ে অবশ্যই যেতে পারে। আর যেহেতু ভারতের এখনো দল ঘোষণা হয়নি, তাই সেই বিষয়ে এখনো কিছু আলোচনা করার মতো সময় আসেনি। তবে এই ভিডিওটার মাধ্যমে আমি সমস্ত বাংলাদেশি সমর্থকদের কাছে একটা প্রশ্ন করতে চাই, যে আমি মানে উত্তরটা পেতে চাই আর কি। এই বিষয়টা আমার ঠিক বোধগম্য হলো না বলে আপনাদেরকে জিজ্ঞেস করছি, যে কিউবা মিচেলের মতো একটা টপ নচ প্লেয়ার, যে কিনা ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের মতো একটা ক্লাবে খেলছিল, সে হঠাৎ করে বাংলাদেশ লিগের বসুন্ধরা ক্লাবে কেন খেলতে হলো? মানে ঠিক কেন খেলতে হলো? কি বাংলাদেশ ফুটবলকে জানার জন্য, নাকি ওখানে কোনো সমস্যা হচ্ছে? যদি আপনারা এই বিষয়টা অবগত থাকেন, আমার এই বিষয়টা ঠিক বোধগম্য হলো না বলে আপনাদেরকে জানালাম, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। আর ইউটিউবে একটা নতুন ফিচার এসেছে, যে হাইপটাও করে ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।